আসসালামু আলাইকুম। শেখ দিন আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগত। আমি মোহাম্মদ তজমির হোসেন সরকার, সহকারী শিক্ষক, শেখ দিন আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান বিষয়ের উপরে ক্লাস নেব। আমার অধ্যায় হচ্ছে, আজকে যে অধ্যায়টা আমি পড়াবো সেটি হচ্ছে অধ্যায় 2, অধ্যায়ের নাম গতি। তো এই অধ্যায়টি পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টি ভালোভাবে যদি তোমরা বুঝতে পারো তবে বলবিদ্যা অংশ তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে, কারণ এই অধ্যায়টি না বুঝলে বল, কাজ ক্ষমতা, শক্তি এই অধ্যায়গুলো ঠিকমতো বোঝা যায় না। তাই খুব মনোযোগ সহকারে এই অধ্যায়টি অধ্যয়ন করবে এবং বোঝার চেষ্টা করবে। তো সর্বপ্রথম এই অধ্যায়টি পড়ার সময় সর্বপ্রথম আমাকে জানতে হবে গতি কী। যেহেতু অধ্যায়টির নাম গতি, তাই আমরা সবার আগে জানবো যে গতি কী। গতি হচ্ছে, ধরো আমি হাঁটতেছি বা কোনো গাড়ি চলতেছে, আমরা বলতে পারি গাড়িটি গতিশীল। আমি হাঁটতেছি, আমি গতিশীল। বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, পৃথিবী গতিশীল। তো এরা সব গতিশীল, কিন্তু গতি জিনিসটা কি? গতি ব্যাখ্যা করতে গেলে একটা গাড়ি যখন গতিশীল থাকে অর্থাৎ চলে যাচ্ছে, ওই বস্তুটা যে গতিশীল তুমি কিভাবে বুঝবে? তুমি বুঝতে পারবে কারণ সে তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, তুমি তখন বুঝতে পারবে সেটি গতিশীল। তার মানে তুমি যখন দেখবে যে তোমার থেকে তার অবস্থানের পরিবর্তন ঘটতেছে, তখন আমি সেটা বলবো গতিশীল। তো ঠিক তেমনই কোনো বস্তুর স্থিতি অথবা গতি যাই ব্যাখ্যা করা যাক না কেন, সেক্ষেত্রে আমাকে অপর একটা বস্তুর সাহায্য নিতে হবে। ফর এক্সাম্পল, ধরো তুমি কোথাও যাচ্ছ গাড়িতে করে, তোমার বাবা তোমাকে গাড়িতে তুলে দিতে আসছে। তো যখন গাড়ি ছেড়ে চলে যাবে, তোমার পাশে একজন যাত্রী বসে আছে। তো গাড়ি কিন্তু চলতেছে, তাহলে তুমিও চলতেছো, তোমার পাশে যাত্রীও চলতেছে, কিন্তু তোমার পাশের যে যাত্রীটা বসে আছে তার সাপেক্ষে কি তুমি গতিশীল? না, কারণ তোমাদের মতো অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু তোমার বাবা যখন বাইরে দাঁড়িয়ে আছে, গাড়ি চলে যাচ্ছে, তার সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল, কারণ তোমার বাবার সাপেক্ষে তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে। তার মানে এই যে বললাম যে কোনো একটা বস্তুর সাপেক্ষে তোমার কি অবস্থান, সেক্ষেত্রেই আমার গতি এবং স্থিতি বোঝা যায়। তো গতি এবং স্থিতি এই দুইটা বুঝতে গেলে আমাকে তৃতীয় কোনো বস্তুর সাহায্য লাগবে। সেই তৃতীয় বস্তুটাকে বলা হবে প্রসঙ্গ বস্তু। প্রসঙ্গ বস্তু তার মানে প্রসঙ্গ বস্তু কি? যে বস্তুর সাপেক্ষে আমরা অন্য বস্তু গতিশীল নাকি স্থিতিশীল ব্যাখ্যা করতে পারবো, তাই হচ্ছে বা সেই বস্তুটি হচ্ছে প্রসঙ্গ বস্তু। অর্থাৎ যে বস্তু সাপেক্ষে অন্য একটি বস্তু গতিশীল নাকি স্থিতিশীল ব্যাখ্যা করতে পারবো, সেই বস্তুটি প্রসঙ্গ বস্তু। তাহলে প্রসঙ্গ বস্তু কি? যে বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু গতিশীল নাকি স্থিতিশীল তা ব্যাখ্যা করতে পারবো, তাই হচ্ছে প্রসঙ্গ বস্তু। যেমন তোমার বাবার সাপেক্ষে তুমি গতিশীল, কারণ তোমার অবস্থানের পরিবর্তন ঘটতেছে। আবার
তুমি একটু উল্টোভাবে বলতে পারো তোমার সাপেক্ষে তোমার বাবা গতিশীল, কারণ তোমার বাবার অবস্থান পরিবর্তন হচ্ছে। আবার তোমার পাশের সিটে যে লোকটি ভদ্রলোকে বসে আছে তার সাপেক্ষে তুমি আবার স্থিতিশীল, কারণ তার সাপেক্ষে তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে প্রসঙ্গ বস্তুর দরুন তুমি কখনো গতিশীল হতে পারো, আবার তুমি একই সময়ে স্থিতিশীল হতে পারো। বিষয়টা খুব মজার যে আমি একজনের সাপেক্ষে আমি গতিশীল, ঠিক ওই সময় আরেকটা বস্তুর সাপেক্ষে আমি স্থিতিশীল। তাহলে গতিশীল আর স্থিতিশীল এই দুটি পরিমাপ করার জন্য বা দুটি বোঝার জন্য আমার যেই বস্তুটা সাহায্য দরকার তা হচ্ছে প্রসঙ্গ বস্তু। এবং সাথে সাথে আরেকটি বিষয় সম্পর্কে জানতে হবে, সেটি হচ্ছে সময়। তুমি গতিশীল নাকি স্থিতিশীল যাই তুমি পরিমাপ করতে যাও না কেন, সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সময়ের সাথে তোমাকে তার পরিমাপ করতে বা বুঝতে হবে। আচ্ছা, তাহলে গতিটা কি? তাহলে আমরা গতি কি? গতি হচ্ছে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনের ঘটনাটাকেই গতি বলে। এই যে গতিশীল একটা বস্তু, এটা একটা গতিশীল বস্তু মানে কি? চলমান একটা বস্তু, এটা তার একটা ঘটনা, সে চলমান। ঘটনাটা কি? সে চলমান। তো এই চলমান ঘটনাটাই হচ্ছে গতি। তাহলে আমরা বলতে পারি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের ঘটনাই গতি। সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের ঘটনাই কি? গতি। সময়ের সাথে কেন বললাম? কারণ প্রতিটা বিষয়েই সময় দরকার আছে, সময় ছাড়া কোনো কিছুই হবে না। পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিক বলতে এখানে প্রসঙ্গ বস্তুটা বোঝানো হয়েছে, আর বস্তুর অবস্থানের পরিবর্তনের ঘটনা গতি। গতি হচ্ছে একটা ঘটনা। ঠিক তেমনি যদি আমি স্থিতি ব্যাখ্যা করতে যাই, স্থিতি কি? একইভাবে বলবো সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, অর্থাৎ অবস্থা স্থিতিশীল থাকে, ওই স্থিতিশীল থাকার ঘটনাই হচ্ছে স্থিতি। সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল থাকার ঘটনাই হচ্ছে স্থিতি। ঠিক আছে? তাহলে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তু স্থিতিশীল থাকার ঘটনাই স্থিতি। এখন গতি কি, স্থিতি কি, এটা আমরা বুঝলাম। আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে পরম গতি ও পরম স্থিতি। পরম গতি এবং পরম স্থিতি কি? এই যে তোমাদের একটু আগে যে উদাহরণটা আমি দিলাম, যে একজনের সাপেক্ষে একই সময়ে একজনের একটা বস্তুর সাপেক্ষে তুমি গতিশীল, আরেকটা বস্তুর সাপেক্ষে তুমি স্থিতিশীল। তো বাবার সাপেক্ষে তুমি গতিশীল ছিলে, আর তোমার পাশের যাত্রীর সাপেক্ষে তুমি স্থিতিশীল ছিলে। তার মানে প্রসঙ্গ বস্তু পরিবর্তন হয়ে গেছে, তোমার অবস্থানও পরিবর্তন হয়ে গেছে। তো প্রসঙ্গ বস্তুর পরিবর্তনের সাপেক্ষে তুমি গতিশীল নাকি স্থিতিশীল, এই যে পরিবর্তন হয়ে যায়, যদি এই পরিবর্তন না ঘটে, সকল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে তুমি যদি একই রূপ আচরণ করো, তখন সেটাকে আমরা বলবো পরম অবস্থা। তখন তাকে বলা হবে পরম অবস্থা। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা যদি আমি বিবেচনা করি, সকল পৃথিবীর সকল বস্তুই গতিশীল, কিন্তু কার সাপেক্ষে? সূর্যের সাপেক্ষে। কিন্তু অন্য কোনো একটা বস্তু ধরলে, পৃথিবীর কোনো একটা বস্তু ধরলে, তার সাপেক্ষে আমি কিন্তু স্থিতিশীল অনেক সময় হয়ে যায়। তো যদি যে প্রসঙ্গ বস্তুই আমি ধরি না কেন, তার সাপেক্ষে যদি আমি একই রূপ আচরণ করি, তখন আমার এই অবস্থাটাকে বলা হয় পরম অবস্থা।
তার পরম গতি বা পরম স্থিতি কি? পরম গতি হচ্ছে সকল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি আমি গতিশীল থাকি তবে সেই গতিকে আমরা বলব পরম গতি। আবার একটা বলি, সকল প্রসঙ্গ বস্তু বা সার্বিক প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি আমি গতিশীল থাকি তখন আমার গতিকে বলা হবে পরম গতি। আর আমি যদি স্থিতিশীল থাকি তাহলে ওই স্থিতিটাকে বলা হবে পরম স্থিতি। সেই ক্ষেত্রে আমার কোনো ভেরিয়েন্ট আর থাকবে না। অর্থাৎ আমরা এখন কি দেখলাম? পরম গতি এবং পরম স্থিতি। অনেক সময় তোমাদের পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন একটা আসে যে পরম গতি এবং পরম স্থিতি বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। অথবা পৃথিবীর কোনো গতি পরম নয় ব্যাখ্যা করো। অথবা পৃথিবীর কোনো গতি কোনো স্থিতি পরম নয় ব্যাখ্যা করো। অথবা সকল গতি বা স্থিতি হচ্ছে আপেক্ষিক, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো উত্তরটা একই রকম হবে এবং যেটা বললাম সেটার আকারেই হবে। তো এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে থাকতে পারে। আমি আবারও প্রশ্নগুলো বলছি। পৃথিবীর কোনো গতি পরম নয় ব্যাখ্যা করো, বা পৃথিবীর কোনো স্থিতি পরম নয় ব্যাখ্যা করো। অথবা এটা হতে পারে পৃথিবীর গতি সকল গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। তো এই হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এখন এই যে আমরা গতি নিয়ে কথা বলতেছি, এই গতি কয় ধরনের? বিভিন্ন ধরনের গতি আছে। গতি এটার প্রকারভেদ যদি আমি ধরি তাহলে বিভিন্ন ধরনের গতি আছে, যেমন সরলরৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, আর অনেক ধরনের গতি আছে। তো আমরা আরো অনেক ধরনের গতিগুলো আছে। তো তার মধ্যে এখানে ভিতরে এই গতি যতগুলো আছে এর মধ্যে সবচেয়ে, তো যেটা বলতেছিলাম যে গতির ভিতরে এই তিন ধরনের গতি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রায় সময় দেখা যায় ঘূর্ণন গতি অথবা পর্যাবৃত্ত গতি অথবা স্পন্দন গতি, এদের সংজ্ঞা আছে। তো সরলরৈখিক গতিটা কি? সরল ব্যাখ্যা করা হলো, যদি কোনো বস্তু গতিশীল থাকে তখন আমরা তার গতিকে বলি সরলরৈখিক গতি। চলন গতি হচ্ছে ধরো অনেকগুলো বস্তু একই সময় গতিশীল আছে, প্রতিটি কণার গতি যদি একই সময় একই দিকে থাকে তাহলে সেই গতিকে আমরা চলন গতি বলি। তো গুরুত্বপূর্ণ যে গতিটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। দেখো, যখন আমরা গতি পড়িয়েছি তখন বলছি যে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটে। অবস্থানের পরিবর্তন ঘটে অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন ঘটে, তখন সেটা হচ্ছে, তখন আমরা বলি বস্তুটি গতিশীল, আর এই ঘটনাটাকে বলা হয় গতি। তো ধরে নাও এই একটা বিন্দু, তাকে কেন্দ্র করে একটা বস্তু ঘূর্ণনশীল, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল। এখন বস্তুটা যখন এই অবস্থানে থাকবে তখন তার দূরত্ব হচ্ছে OA। আবার যখন বস্তুটি বি অবস্থানে থাকবে তখন তার দূরত্ব হচ্ছে OB। বস্তুটি যদি সি অবস্থানে থাকে তখন তার দূরত্ব হচ্ছে OC। ঠিক তেমনি নির্দিষ্ট বিন্দু পরপর তার অবস্থান এরকম হচ্ছে। এখন আমার মূল প্রসঙ্গ বিন্দু কিন্তু হচ্ছে এই O। তাহলে O থেকে বস্তুটা যখন এ তে থাকবে তখন তার দূরত্ব হচ্ছে OA। আবার যখন বি তে থাকবে তার দূরত্ব হচ্ছে OB। আবার যখন সি তে থাকবে তার দূরত্ব হচ্ছে OC। তাহলে OA OB OC এগুলো কি দূরত্বের কি পরিবর্তন হচ্ছে? না, পরিবর্তন হয় না, কারণ বৃত্তাকার পথে থাকলে তখন এটা ব্যাসার্ধ হিসাবে কাজ করবে। আর একটি বৃত্তের সকল ব্যাসার্ধই কি থাকে? সমান থাকে। তাই আমরা বলবো তার দূরত্বের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে গতি থেকে আমরা জানি
যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, তাই না, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্বের যদি পরিবর্তন ঘটে তখন আমরা সেটা বলবো গতি। কিন্তু এখানে তাদের মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন হয় নাই, তাহলে কি এটা গতি হবে না? অবশ্যই গতি হবে, কারণ এখানে মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন না হলে আরেকটা জিনিসের পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে দিক। তো দিকের পরিবর্তনের ক্ষেত্রেও গতি হতে পারে, ঠিক আছে? কারণ আমি ধরো এভাবে আছি, আমি যে দিকে আছি আমি যদি ঘুরে এভাবে দাঁড়াই তাহলে কিন্তু আমার দিকের পরিবর্তন ঘটে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে গতি বলতে পারি। তো ঘূর্ণন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের গতি, কারণ এখানে মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন না হলেও তার দিকের পরিবর্তনের কারণে এটা গতি। তাহলে ঘূর্ণন গতি কি? কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে যখন কোনো বস্তু ঘূর্ণনশীল অবস্থায় থাকবে তখন তার গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। আবার বলি, কোনো একটি বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো একটি বস্তু যদি গতিশীল থাকে তখন সেই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। পরবর্তীটা এটা হচ্ছে আমার ঘূর্ণন গতি। তো পরবর্তীতে আমি যে গতিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্যাবৃত্ত গতি। পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গতিগুলোর মধ্যে একটি হচ্ছে এই পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তো পর্যাবৃত্ত গতি কথাটা মনে হলে আমাদের যে জিনিসটা সর্বপ্রথম ভেসে উঠবে তা হচ্ছে ধরো ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, আবার ঘূর্ণন গতিও হতে পারে। তো কেন পর্যাবৃত্ত গতি আমরা বলি? কারণ হচ্ছে ঘড়ির কাঁটা, ধরো সেকেন্ডের কাঁটার কথা চিন্তা করি, সে 12 থেকে শুরু করে ঠিক একটা নির্দিষ্ট সময় পরে আবার ওই বিন্দুতে পৌঁছায় এবং একই দিক থেকে পৌঁছায়। যদি চিন্তা করি এরকম 12, 1, 2, 3, 6, 9, তাহলে এখান থেকে এটা ধরো সেকেন্ডের কাঁটা, এটা ঘুরতে 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 একটা নির্দিষ্ট সময় পর আবার এখানে পৌঁছাবে এবং কন্টিনিউয়াসলি ওই সময় পর পরই সে ওই বিন্দুতে পৌঁছাবে এবং একই দিক থেকে। এই ধরনের গতিগুলোকে বলা হবে পর্যাবৃত্ত গতি। দেখো তাহলে পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা হতে পারে কি? যদি কোনো গতিশীল কণার গতি এমন হয় যে এটি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তবে সেই কণার গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে ঘড়ির কাঁটার গতি কি হয়? যেমন সেকেন্ডের কাঁটা নির্দিষ্ট দিক থেকে 60 সেকেন্ড পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, তাই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। একইভাবে মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটার গতিগুলো পর্যাবৃত্ত গতি। আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে একটা নির্দিষ্ট সময় পর পর, আণবিক গতি, বার্ষিক গতি, এগুলো কিন্তু পর্যাবৃত্ত গতিরই উদাহরণ। তো পরীক্ষায় যদি আসে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটি কোন ধরনের গতি? ডেফিনেটলি এটা পর্যাবৃত্ত গতি। অনেক সময় ভুল করে তোমরা ঘূর্ণন গতিও দিতে পারো, কিন্তু না, সেটা ঘূর্ণন গতি না, কারণ পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার, সম্পূর্ণ গোলাকার না, যার জন্য মধ্যবিন্দু থেকে সব ওই কক্ষপথের সবগুলো বিন্দু দূরত্ব সমান না, তাই সেটা ঘূর্ণন গতি হবে না। এরপর আসো পর্যাবৃত্ত গতির পরবর্তীতে আসবে স্পন্দন গতি। এটা গেল পর্যাবৃত্ত গতি। এরপর আসবে স্পন্দন গতি। স্পন্দন গতি বুঝতে গেলে আমাকে যে জিনিসটা আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যাবৃত্ত গতিতে আমি বলেছি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর অতিক্রম করবে। ওই যে নির্দিষ্ট সময় পর অতিক্রম করবে, নির্দিষ্ট সময়টাই হচ্ছে পর্যায়কাল। যেমন ঘড়ির সেকেন্ডে কাঁটা 60 সেকেন্ড পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, তাহলে 60 সেকেন্ড হচ্ছে ওই সেকেন্ডে কাঁটার পর্যায়কাল। আবার মিনিটের কাঁটাও ঠিক তাই, 60 মিনিট পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, তাই 60 মিনিট হচ্ছে মিনিটের কাঁটার পর্যায়কাল। আর ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, তাই ঘন্টার কাঁটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা। তো এই পর্যায়কাল জিনিসটা হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ পর্যায়কালের অর্ধেক সময় যদি একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে যায়, ওই গতিকে বলা হবে স্পন্দন গতি। অর্থাৎ কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন
কণার গতি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তো সেই গতিকে বলা হবে স্পন্দন গতি। এবং এটি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। যেমন আমরা বলতে পারি দোলনায় দোল খাওয়া, ধাক্কা দিচ্ছে, এক পাশে উপরের দিকে যাচ্ছে, আবার এবার ফিরে আসতেছে, আবার আসে যাচ্ছে, আবার ফিরে আসতেছে। অনেক সব ছোট ছোট বাচ্চাদের দোলনার ভিতরে বসায় দেয়, দোলাতে থাকে, এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত স্পন্দন গতির উদাহরণ। গিটারের তারের গতি স্পন্দন গতির উদাহরণ। তো এই যে আজকে আমরা বিভিন্ন গতি সম্পর্কে আলোচনা করলাম, তোমরা ক্লাসটি দেখবে এবং সাথে সাথে বইটা পড়বে, তাহলে আশা করি তোমরা এই গতি সম্পর্কে ভালো একটি ধারণা পাবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।